ভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের 4 বছর আগের বিয়ে করা নিজের স্বামীকে প্রধান অতিথিরূপে দেখে খানিকটা চমকে উঠলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। শুনেছি মানুষটা বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং গত 1 বছর ধরে এই দায়িত্ব পালন করছেন। আমি যদি কোনোভাবে জানতাম যে এই মানুষটা এই অনুষ্ঠানে আসবে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আমি চাই না আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়াক। সামনে তাকিয়ে দেখি মানুষটা মঞ্চে উঠেছে, চারিদিক থেকে করতালি দেওয়া হচ্ছে। তারপর সোজা গিয়ে প্রধান অতিথির আসনে বসে পড়লাম। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখি মেয়েরা হা করে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরীর দিকে। থাকবেই না বা কেন? সব মেয়ে এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসাবে চায়। বয়স 30 বছর, 6 ফুট লম্বা, ফর্সা ত্বক, মুখে চাপদাড়ি আর নীল চোখ যেন গভীর সমুদ্র। ঠোঁটগুলো হালকা লাল আর ঠোঁটের কোণায় লেগে আছে এক রহস্যময় হাসি। কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। বিয়ের দিনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। এই মানুষটা তার পরিবার সহ বিয়ের আসর থেকে চলে গিয়েছিল, কারণ আমি তার যোগ্য ছিলাম না। সত্যি বলতে এতে তার কোনো দোষ দেওয়া যায় না, কারণ তার সঙ্গে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন আমার বড় বোন পালিয়ে গেল, বাবা দিশেহারা হয়ে গেলেন। তারপর আমার বড় বোনের জায়গায় আমাকে বউ সাজিয়ে পাঠানো হলো। বিয়ে পড়ানোর শেষে যখন তারা দেখলো আমি বসে আছি, তখন তারা রেগে গিয়ে বাবাকে অপমান করে চলে গেলেন। বাবাও সেদিন কিছু বলতে পারেনি, কোন মুখেই বা বলবেন। সেদিন থেকে দীর্ঘ 4টা বছর ধরে এই মানুষটা আমার খোঁজ নেয়নি। এসব ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মনে হলো পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে। হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড রুহি ফুচকার প্লেট নিয়ে এসে পাশে বসলো। আমার এই অবস্থা দেখে রুহি বলল, কী ব্যাপার, এত ঘেমে যাচ্ছিস কেন? চোখ মুখ এমন লাগছে কেন? কি হয়েছে তোর? আমি কোনো রকমে বললাম, রুহি, আমার বড্ড খারাপ লাগছে, মাথাটা কেমন জানি ঘুরছে। রুহি বলল, কিছুক্ষণ আগেই তো ঠিক ছিলি, হঠাৎ কি হলো তোর? ধর ফুচকা খা, ভালো লাগবে। স্টেজে বসা আয়াসের চোখ সামনের সারিতে বোরখা পরা মেয়েটার উপর পড়ল। আয়াসের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে বলল, আচ্ছা, এই বোরখা পরা মেয়েটার চোখ দুটো কেন আমার যেন এত চেনা চেনা লাগছে? এই মেয়েটা আমার বউ নয় তো? বড্ড চেনা লাগছে কেন মেয়েটাকে? আমি আয়াজের দিকে তাকিয়ে ফুচকা খাচ্ছি। রুহি পাশ থেকে বলল, কি ব্যাপার, তুই তো কখনো পরপুরুষের দিকে তাকাস না, হঠাৎ মন্ত্রী মহোদয়কে দেখে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? পছন্দ হয়েছে নাকি? হওয়ারই কথা, লোকটা দেখতে এত সুন্দর। সে এখনো বিয়ে করেনি, চাইলে তুই বিয়ে করতে পারিস। এই যে লোকটা এত ভালো যে কি বলবো তোকে। আমি মুচকি হেসে রুইয়ের দিকে তাকালাম, ভাবলাম এই মানুষটা নাকি অবিবাহিত। সত্যি হাসির বিষয়। 3 বছর বিয়ের বয়স হয়েছে, তাহলে কিভাবে সে অবিবাহিত থাকে? রুহি ধাক্কা দিয়ে বলল, কোন ধ্যানে পড়লি? আমি হেসে বললাম, উফ, তেমন কিছু না। এই মানুষটা কতটা ভালো তা আমি জানি। রুই ভুরু কুচকে বলল, তুই মন্ত্রী স্যারকে চিনিস নাকি? আমি শান্ত গলা বললাম, হুম, তোর থেকে অনেক ভালো চিনি। হঠাৎ স্টেজ থেকে একটা মেয়ে উঠে বলল, আমাদের সবার মাঝে আজ উপস্থিত হয়ে আছেন আমাদের সবার প্রিয় নেতা, দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত। এবার অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের এবারে ঢাকা মেডিকেলে ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নয়রিন আহমেদ। তার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের সবার প্রিয় মন্ত্রী আয়াস ইফতেখার চৌধুরী। সবাই করতালি দিন। ও তারপর সবাই উৎসুক নয়নে চারপাশে তাকিয়ে ভাবল, কে এই নয়রিন আহমেদ? আয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল। তার কানে বারবার নয়রিন আহমেদ নামটা প্রতিধ্বনি হচ্ছে। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, তাহলে এই মেয়েটাই আমার বউ, যাকে আমি বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলাম। আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। কীভাবে এই মানুষটার সম্মুখীন হব, কীভাবে তার সামনে দাঁড়াবো? কিন্তু নিজের ভেতরের কষ্টকে নিয়ন্ত্রণ করে স্টেজের দিকে হাঁটা শুরু করলাম। আয়াজ উঠে দাঁড়ালো, পাশ থেকে একজন পুরস্কার এগিয়ে দিল। আমি মাথা নিচু করে পুরস্কারটি নিতে হাত বাড়লাম। মনে মনে ভাবছি, কোনোভাবেই এই মানুষটার কাছে নিজের দুর্বলতা
প্রকাশ করা যাবে না। যে আমাকে অবহেলা করে চলে গিয়েছে তাকে আর জীবনে জায়গা দিতে চাই না, যতই সে প্রিয় মানুষ হোক না কেন। হঠাৎ দেখলাম লোকটা আমার হাত ছাড়ছে না। চমকে উঠে আয়াজের দিকে তাকালাম। মানুষটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। আচ্ছা, লোকটা কি আমায় চিনতে পেরেছে? আমি কোনো রকমে নিজের হাত ছাড়িয়ে স্টেজ থেকে নেমে এলাম। আমি রুহির হাত ধরে সোজা ওয়াশরুমের দিকে টানতে লাগলাম। এই মুহূর্তে আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিলাম। বাইরে রুহি দাঁড়িয়ে আছে। ওয়াশরুম থেকে বের হতে মনে হলো কেউ আমার কোমর জড়িয়ে ধরে কাছে টানলো। আমি আতঙ্কিত হয়ে চারপাশে তাকালাম। রুমটা অন্ধকার। ভয়ে গলা শুকিয়ে গেল। হঠাৎ কানের কাছে কারো ঠোঁটের স্পষ্ট পেলাম। ওহে প্রেয়সী, এখনও কি ঠিক 15 বছর আগে সেই কিশোরী মেটাই আছো, নাকি যৌবনে 19 বছর পা দিয়ে আরও বেশি স্নিগ্ধ হয়ে গেছো? তোমার চোখের ওই গাঢ় চাহনি আমাকে বড্ড টানে প্রেয়সী। তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ে গভীর রক্তক্ষরণের ব্যথা? আমি ভয়ে ভয়ে বললাম, কে আপনি? হঠাৎ সেই অচেনা লোকটি যা করলো তাতে আমি হতবাক হয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে বললাম, কে আপনি? তুমি আমার স্পর্শ চিনতে পারছো না? কি কপাল আমার! মানে? লোকটা আমাকে আরও কাছে টেনে বলল, মানে হলো আমি তোমার প্রেমিক মহোদয় বলছি। কেমন মেয়ে তুমি, নিজের প্রেমিকের স্পর্শ চিনতে পারছো না? আমি রেগে চিৎকার করে বললাম, চরিত্রহীন লোক কোথাকার! ছাড়ুন আমায়, না হলে ফল কিন্তু ভালো হবে না। এরপর লোকটা যা করলো আমি হাঁ করে তাকিয়ে রইলাম। লোকটা আমার কপালের সাথে কপাল ঠেকালো, গাল দুটো ধরে কপালে শব্দ করে কিস করলো। আমি খানিকটা কেঁপে উঠলাম। তারপর বলল, এই তৃষ্ণার্ত হৃদয় তোমাকে চায়। তৃষ্ণার্ত হৃদয় খুঁজছে একমাত্র তোমাকে। এই শূন্যতা আর সহ্য হচ্ছে না। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে শুধু তুমি, শুধু তুমি। আমি হারিয়ে যাচ্ছি এক অদৃশ্য যন্ত্রণায়। তোমার ছোঁয়, তোমার উপস্থিতিতে এই ছাড়া এই হৃদয় মরুভূমির মতো রুক্ষ, যেখানে বাঁচতে হলে তোমাকেই চাই। তুমি আসবে তো, নাকি এই হৃদয়ে চিরতরে তৃষ্ণার্তই রয়ে যাবে? এরকম কথা শুনে আমার গলা শুকিয়ে আসছে। বুকের ভিতর টিপ টিপ শব্দ হচ্ছে। এই লোকটা কে? আমি গাল থেকে লোকটার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আরও শক্ত করে ধরে রাখলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগছে। আমি হতভম্ব। এমন সাহস কার? তারপর নিজেকে সামলিয়ে বললাম, আপনার সাহস তো কম নয়। একজন মেয়ের গায়ে হাত দিচ্ছেন, লজ্জা করে না? লোকটা হাসলো, নিঃশব্দ, ঠান্ডা, গভীর এক হাসি। বিয়ে করা বউকে স্পর্শ করতে পারমিশন লাগে নাকি? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই গলা, এই কণ্ঠস্বর! আমি এক ধাক্কায় তাকে সরিয়ে দিলাম। দ্রুত পিছু হাঁটতে গিয়ে পা হড়কে গেল, কিন্তু শক্ত এক বাহু আমাকে ধরে ফেলল। চোখ তুলে তাকাতেই চমকে উঠলাম। আপনি? আলো কম থাকায় ওনার মুখ পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই চোখ, এই দৃষ্টি আমি কখনোই ভুলবো না। আমি কেন? অন্য কাউকে আশা করছিলে নাকি? এক মুহূর্তের জন্য আমার পুরো শরীর জমে গেল, কিন্তু পরক্ষণে রাগে, ক্ষোভে, ঘৃণায় আমার রক্ত টগবগ করে ফুটতে লাগলো। আমি ধাক্কা দিয়ে ওনার হাত সরিয়ে দিলাম। এই কি দৃষ্টটা আপনার, মন্ত্রী সাহেব? একটা অচেনা মেয়েকে আপনি বাজেভাবে স্পর্শ করছেন, তাও অন্ধকার রুমে! আমার গলা কাঁপছিল। আয়াজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, এই অচেনা মেয়েটা আমার বিবিজন, তাই তাকে আমি যেভাবে খুশি স্পর্শ করব। তুমি বলার কে? হ্যাঁ? আমি আয়াজের কলার টেনে ধরলাম, চোখে চুপচাপ বিদ্রূপ। এই মন্ত্রী, এত বছর পর বউয়ের প্রতি প্রেম উতলে পড়ছে নাকি? এরকম কলার ধরার কারণে আয়াজের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের এক ঝলক রাগ ঝলকানি দেখে গেল। সে হাতের তালু চেপে ধরে মনে মনে নিজেকে সংযত করার চেষ্টা করলো। তার ভুলের কারণে আজ মেয়েটা এমন করছে, এই চিন্তা তার মনে ঘুরপাক খাচ্ছিল। সে এক মুহূর্ত চুপ থেকে নিজের রাগ সামনে নিজেকে স্বাভাবিক করে বলল, কলার ছাড়ো। এরকম অভদ্রতা আমি পছন্দ করি না। কেন ছাড়বো কলার? হ্যাঁ, 4 বছর আগে যখন আমাকে ফেলে চলে গিয়েছিলেন, তখন কি একবারও মনে হয়নি আমি কিভাবে বাঁচব? তখন এই প্রেম কোথায় ছিল? তখন এই প্রেমিক যুবকে হৃদয়ে রক্তক্ষরণ হয়নি? আয়েশ দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে যেন এক অদ্ভুত কষ্ট, অনুশোচনা। আমি চোখ ঘুরিয়ে ফেললাম। না, আমি ওনার দৃষ্টি দেখতে চাই, আবার বুঝতেও চাই না।
আমি ভুল করছি নৌরিন, আর সেই ভুল আমি শুধরাতে চাই। নতুন করে তোমাকে আমার জীবনে বিবিজান হিসাবে চাই। আমি বিস্ময়ে তাকিয়ে ভাবলাম, এত সহজ? এত বছর পর এসে শুধু একটা ভুল করছি বলেই সব শেষ? তারপর আমি নিজেকে সামলে তিক্ত স্বরে হেসে বললাম, ভুল? হা হা, আপনি তো সেদিন খুব সহজে চলে যেতে পেরেছিলেন। মন্ত্রী সাহেব, আজ আবার কিসের অনুশোচনা? আয়াত চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে গভীরে কিছু একটা ছিল, জ্বলছিল। তোমার ইচ্ছায় তুমি চাইলে আমায় ক্ষমা করো, না হলে ঘৃণা করো, আমার এতে কোনো সমস্যা নেই। তবে তোমায় একটা কথা জানিয়ে রাখি, তোমাকে আমার জীবনে চাই, সেটা জোর করে হলেও। আমার বুকের ভিতরটা ধ্বংসস্তূপের মতো লাগছে। আমি দৃষ্টি সরিয়ে বললাম, আপনি দেরি করে ফেলেছেন আয়াস। আমি এখনও সেই 15 বছরের কিশোরী নেই যে আপনার জন্য কাঁদবে। আমি নইরিন আহমেদ, মেডিকেলে প্রথম স্থান অধিকারকারী। আমি আমার জীবনে আপনাকে আর চাই না। বলে আমি দ্রুত পা বাড়ালাম। পেছন থেকে আয়াজের কণ্ঠ এলো, তুমি যতই অস্বীকার করো বিবিজান, কিন্তু আমি জানি আমার চোখের ভাষা তোমার হৃদয় ঠিকই বুঝছে। আমি থমকালাম, কিন্তু এক মুহূর্ত দাঁড়ালাম না। সোজা সামনের দিকে হাঁটা শুরু করলাম। তারপর আমি দ্রুত পায়ে হেঁটে রুহির সামনে এসে দাঁড়ালাম। বুকের ভিতর ধুকপুক করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে দেখে রুহি চোখ কুঁচকে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস তো? আমি চুপ করে রইলাম। কি বলবো, কীভাবে বলবো? 4 বছর আগে যার জন্য আমি অশ্রুপাত করেছি, সে আমাকে বিয়ের আসরে ফেলে চলে গেছে। তার কথা লোকের কাছে বলে কেন নিজের অপমান বাড়াবো? আমি নিজেকে সামলিয়ে জোর করে একটা স্বাভাবিক হাসি দিয়ে বললাম, ঠিক আছে, চল দ্রুত, অনেক রাত হয়েছে। রুহি আমার হাত ধরে টান দিল, না, কিছু একটা হয়েছে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? আমি দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, কিচ্ছু হয়নি। কিন্তু রুহি সহজে বিশ্বাস করার মতো মেয়ে নয়। সে এক পাশ নিয়ে ফিসফিস করে বলল, স্টেজে পুরস্কার নেওয়ার সময় তোকে এত অস্থির লাগছিল কেন? আবার ওয়াশরুম থেকে বের হতে তোর চেহারা সাদা হয়ে গেল। সত্যি বল, কী হয়েছে? আমি এক মুহূর্ত রুহির চোখের দিকে তাকিয়ে থাকলাম। ও আমার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু আমি এখন এসব বলতে চাই না। তাই মাথা নাড়িয়ে বললাম, একটা ব্যক্তিগত বিষয় রুহি, প্লিজ জিজ্ঞাসা করিস না। রুহি গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুই যদি বলতে না চাস তাহলে জোর করবো না, কিন্তু মনে রাখিস আমি তোর পাশে আসছি। আমি মৃদু হাসলাম, জানি রে। তারপর আমরা দুজনে অনুষ্ঠানের স্থল থেকে বের হয়ে আসলাম। অন্যদিকে আয়াজ, সে এখনও সেখানে দাঁড়িয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ, চোখ বন্ধ। নইরিনকে এত কাছ থেকে দেখার পর সে নিজেকে আর সংযত রাখতে পারছে না। ও সত্যি বদলে গেছে। আগে সেই ছোট্ট মেয়েটা নেই। এখন ওর চোখে জেদ, কণ্ঠে শক্তি। কিন্তু ওর চোখের ভাষা আজও বদলায়নি। তবে আমি এমনি নইরিনকে এখনও আমি অনুভব করি। নিজের চিন্তায় ডুবে থাকা আয়াজের কাছে হঠাৎ এক নিরাপত্তা কর্মী এসে বলল, স্যার, আপনার বাবা ফোন করেছিলেন। তিনি বললেন আপনার সাথে নাকি তার জরুরি কথা আছে। আয়াজ দ্রুত ফোন বের করে দেখলো বাবা একাধিকবার কল দিয়েছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে কল রিসিভ করলো। হ্যালো আব্বু, কোথায় তুমি? ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, ঢাকা মেডিকেলে একটা অনুষ্ঠানে ছিলাম, এখনও বের হচ্ছি। তুমি এখন আমার অফিসে এসো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আয়া চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? এসে শুনবে। আর হ্যাঁ, একটা মেয়ের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই। আয়াজের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেয়ে? তাহলে কি আব্বু নইরিনের কথা জানতে পেরেছে? আমি আসছি আব্বু, দ্রুত বলে আয়াজ গাড়ির দিকে এগিয়ে গেল। কিছু একটা ঘটতে চলছে, সে অনুভব করতে পারছে। আয়াজ ঢাকা মেডিকেলের করিডোর দিয়ে হাঁটছে। পাশে তার দুজন দেহরক্ষী, যারা তার নিরাপত্তা নিশ্চিত করেছিল। করিডোরের শেষ প্রান্তে এসে ঢাকা মেডিকেলের হেড তাকে দেখতে পেয়ে এবং সম্মান জানিয়ে দ্রুত এগিয়ে এলেন। আমরা অন্তত খুশি মন্ত্রী আয়াজ সাহেব, আপনার মতো একজন বড় মাপের মানুষ আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত। এটি আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। আজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল, ধন্যবাদ। আমি সবসময় এমন উদ্যোগে অংশ নিতে পছন্দ করি, বিশেষ করে যেখানে মানুষের কল্যাণের কাজ হয়। হেড তার আশীর্বাদপূর্ণ দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে বলেন, আপনার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে মন্ত্রী সাহেব, আমরা সবাই কৃতজ্ঞ। আয়াজ কিছু না বলে একটু থেমে গেল। তার মনোযোগ পুরোপুরি অন্যদিকে ছিল। তার মনে ঘুরছিল শুধুমাত্র একটাই প্রশ্ন,
নৈরিন কি সহজে আমায় মানবে? হঠাৎ কিছু ছেলে ও মেয়ে এসে চারপাশে ঘিরে দাঁড়ালো এবং বলল, স্যার, আপনি তো খুব বড় মন্ত্রী, তাহলে আমাদের সঙ্গে ছবি তুলবেন। আয়াজ একটু গভীর দৃষ্টি নিজের দেহরক্ষীদের দিকে একবার তাকালো। দেহরক্ষীটা একটু অস্বস্তি প্রকাশ করলো। তারা বুঝতে পারলো আয়াস এই মুহূর্তে ছবি তুলতে চাইছে না। একজন দেহরক্ষী কঠিন স্বরে বলল, আপনারা সরুন সামনে থেকে, স্যারের এখন সময় নেই ছবি তোলার। ছেলেমেয়েরা সরে দাঁড়াল না, উল্টে দেহরক্ষীর সাথে তর্কে জড়ালো। আয়াস দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনারা এবার থামুন, আমার হাতে সময় খুব কম, তাই দ্রুত ছবি তুলুন। ছেলেরা আর মেয়েরা আনন্দিত হয়ে ছবি তোলার জন্য প্রস্তুত। আয়াস সোজা হয়ে দাঁড়িয়ে পোজ দিল। ক্যামেরাম্যান ফ্ল্যাশের ঝলকে একের পর এক চোখ পড়ছিল, কিন্তু আয়াজের মন কোথায় হারিয়েছিল। তার চোখে ছিল এক রহস্য, একটু উদ্বেগ। দেহরক্ষীরা পাশে দাঁড়িয়েছিল, খেয়াল রাখছিল যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। ছবি তোলার পর তারা সকলে ধন্যবাদ জানিয়ে চলে গেল। আয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, বাবা কি আবার নতুন কিছু করার প্ল্যান করছেন নাকি? আয়াজ দীপ্ত পায়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক ধরনের দৃঢ়তা, যেন ভেতরে অনেক চিন্তার ঝড় বইছে। তার সুটকেসের হাতা একটু গুটিয়ে নিল, তারপর একটু গভীর শ্বাস নিল। দেহরক্ষীরা মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা একজন দ্রুত হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিল। অন্যজন চারপাশে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো, যেন কোনো কিছু অপ্রত্যাশিত না ঘটে। গাড়ির কালো কাছে তার প্রতিচ্ছবি ধরা পড়ল, এক স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এই মুহূর্তে যেন এক সাধারণ মানুষ, যার মনে অজস্র প্রশ্নের ভার। এক পলক আকাশের দিকে তাকিয়ে আয়াজ মাথা নিচু করলো, তারপর কোনো কথা না বলে ধীর পায়ে গাড়িতে উঠে বসলো। দেহরক্ষীরা দ্রুত দরজা বন্ধ করলো। গাড়ি স্টার্ট হলো, আর মুহূর্তেই গাড়িটি ঢাকার ব্যস্ত রাস্তার ভিড়ে মিলিয়ে গেল। কিন্তু তার মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরছিল, আজকে রাতটা শেষ হওয়ার আগেই তার জীবনের অনেক বড় পরিবর্তন আসতে চলছে। কিছুক্ষণ পর আয়াজ তার বাবা মাহতাব ইফতেখার চৌধুরীর অফিস রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন। তখন তার বাবা সিগারেটের ধোঁয়া উড়িয়ে বললেন, তুমি এখনও আমাকে ঠিকমতো বোঝার চেষ্টা করনি আয়াজ। আয়াজ কপাল কুঁচতে বলল, কি হয়েছে আব্বু? আমি বলছি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি, আগামী মাসে তোমার বিয়ে। আয়াজ হঠাৎ উঠে দাঁড়ালো। বিয়ে? কার সাথে? তোমার মামার মেয়ের সাথে, তানিশার সাথে। আয়াজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। আপনার কি মনে নেই? আমি আগেও একবার বিয়ে করছি। মাহতাব ইফতেখার ভুরু উঁচু করলেন। ওটা তো সমস্যা আয়াজ, তুমি বিয়ের আসর থেকে চলে গেছিলে, মেয়েটা তোমার যোগ্য না তাই। তাহলে এত বছর পর আবার কেন পুরনো কথা মনে করছো? আর সেই মেয়েটা আজ কোথায় আছে কে জানে? আজ হাতের মুঠে শক্ত হয়ে গেল। আমি জানি সে কোথায় আছে। তার বাবা এবার সরু চোখে করে বললেন, তুমি কি এখনও ওকে ভুলতে পারোনি? আজ এক মুহূর্ত চুপ থেকে বলল, না আব্বু, আমি এখনও ওকে ভুলতে পারিনি। মাহতাব ইফতেখার টেবিলে হাত চাপড়ালেন। এসব ছেলে মানুষই রাখো, কারণ এবার তুমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। আয়াজ এবার গম্ভীর কণ্ঠে বলল, আমি যদি না করি? তার বাবা হেসে বলল, তাহলে তুমি জানো না আমি কি করতে পারি? আয়াজ গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আব্বু, কিন্তু তাই বলে নিজের স্ত্রীকে অস্বীকার করতে পারি না। তার বাবা চোখ সরু করে তাকালেন। আমার সাথে খেলতে এসো না আয়াজ, কারণ কোন খেলায় আমি কখনো হারি না। আয়াজ এবার চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকে বলল, আমিও না আব্বু। আমি আর রুহি ক্যাম্পাসের বাইরে এসে একটা রিক্সা নিলাম। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। আয়াস ইফতেখার চৌধুরী, এই মানুষটা আবার কেন আমার জীবনে ফিরে এলো? রিক্সায় বসে চোখ বন্ধ করলাম, কিন্তু এক মুহূর্তে মনে পড়ে গেল কয়েক মিনিটের আগে সেই দৃশ্য। তুমি চাইলে আমায় ক্ষমা করো, না হয় ঘৃণা করো। আমি জোর করে চোখ খুলে ফেললাম। না, আমি এই ফাঁদে আর পড়ব না। সে আমাকে একবার অবহেলা করছে, এখন আমি তাকে আর জীবনে জায়গা দিব না। তুই কি কিছু নিয়ে চিন্তিত? রুহির প্রশ্নের সম্বিতে ফিরে পেলাম, কিছু না, একটু মাথা ব্যথা করছে। রুহি চিন্তিত চোখে তাকালো। কিন্তু কিছু বললাম না। রিক্সাটা ধীরে ধীরে আমাদের হোস্টেলের সামনে এসে থামলো। আমি দ্রুত নেমে রিক্সা থেকে নামলাম। কাল ক্লাসে দেখা হবে বলে হোস্টেলের দিকে হাঁটা শুরু করলো। সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালাম।
তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক হৃদয়ের গভীর রক্তক্ষরণের ব্যথা? আমি দ্রুত আয়নার সামনে থেকে সরে গিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। না, আমি এসব নিয়ে ভাববো না। এই মানুষটা আমার জীবনে অতীত ভবিষ্যৎ নেই। সারা রাত ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলে আয়াজের সেই দৃষ্টি, সেই স্পর্শ, তার বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। কষ্ট হচ্ছিল প্রচণ্ড। আমি সত্যি আয়াজকে ভালোবাসি? এই প্রশ্নটা যেন আমার বুকের ভিতর গভীর ক্ষত তৈরি করছে। সকাল হতে না হতে রুহি ফোন এলো। নরিন, তুই কি জানিস আয়াস ইফতেখার চৌধুরী কার সাথে বিয়ে হতে চলছে? আমার বুক ধক করে উঠল। ধীরে ধীরে বললাম, কার সাথে? তার মামার মেয়ে তানিশার সাথে। আমি চুপ করে গেলাম। হৃদয়টা ধীরে ধীরে শক্ত হয়ে গেল। নইরিন, তুই কিছু বলছিস না কেন? কি বলবো বল? মন্ত্রী মানুষ এত বছর অবিবাহিত ছিল, এখন না হয় বিয়ে করে জীবনটাকে সাজাক। রুহি এসে বলল, তবে আমার না লোকটাকে বড্ড পছন্দ হয়েছে, মন চায় বিয়ে করি। আমি চোখ বন্ধ করলাম। করিস। এখন আমি ফোন রাখি। অন্যদিকে আয়াজ ব্যালকনিতে তাকিয়ে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ফোনের স্ক্রিনে নৈরিনের ছবি। তার দৃষ্টি গভীর, চিন্তায় ভারাক্রান্ত। পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, তুমি কি এখনও ওই মেয়েকে নিয়ে ভাবছো? আয়াজ ধীরে ফিরে তাকালো। তার তানিশা, তার মামাতো বোন, যার সাথে তার বাবা বিয়ে দিতে চেয়েছেন। তুমি এখানে কী করছো? তানিশা হেসে বলল, বিয়ে যখন হচ্ছে একটু কথা তো বল দরকার, তাই না? আয়াজ কপাল কুঁচকে বলল, বিয়ে হবে সেটা কি নিশ্চিত? তানিশা আবার হাসি চাপিয়ে বলল, তোমার বাবা যা বলেন সেটাই হয় আয়াজ, তুমি সেটা খুব ভালো করেই জানো। আয়াজ মৃদু হেসে বলল, আমিও দেখব এবার কার কথা শেষ পর্যন্ত সত্যি হয়। তানিশা চোখ কুঁচকে গেল। তুমি কি ওকে খুঁজে বের করতে চাও? আয়াজ সরাসরি বলল, ওকে আমি খুঁজে পেয়েছি। তানিশার হাসি মুহূর্তে বিলীন হয়ে গেল। তাহলে তোমাকে তোমার বাবার সাথে যুদ্ধ করতে হবে আয়াজ। তুমি জানো তিনি কতটা ক্ষমতাবান? আয়াজ গম্ভীর কণ্ঠে বলল, তিনি যতই ক্ষমতাবান হোক না কেন, এবার আমি হার মানব না। তানিশা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর ধীরে বলল, তাহলে আমি অপেক্ষা করব আয়াজ, দেখি তুমি জিততে পারো কি না। সকাল 9টা। নয়নিন আয়নার সামনে দাঁড়িয়ে নিকাব ঠিক করে নিল। কালো বোরখা হাতা গুছিয়ে পরে নিল। চোখে ক্লান্তি ছাপ। ক্লাস নেওয়ার ব্যাপারটা একদম ভালো লাগে না। তবুও অদ্ভুত উদ্ভ্রান্তের সোহাগ ভাই এত জোর করলেন যে শেষমেশ রাজি হলো। একটা ক্লাস অন্তত নিতে হবে নৈরিনকে, দেখবে ভালো লাগবে। এই কথাটা মাথায় বাসতে নৈরিন ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সকাল 10টা। উদ্ভাস কোচিং। দরজা ঠেলে ভেতরে ঢুকতে চারপাশ থেকে হুট করে শিক্ষার্থী একটা দল তাকে ঘিরে ধরল। নিউ অ্যাডমিশন ব্যাচ। সবাই উত্তেজনা ফিসফিস করছে, চোখে মুখে অদ্ভুত কৌতূহল। নৈরিন থমকে গিয়ে বলল, এ কি, তোমরা গেটের সামনে দাঁড়িয়েছো কেন? একজন মেয়ে নাজুক হেসে বলল, আপু আপনার জন্য। নরিন অবাক হয়ে তাদের দিকে তাকালো। এতদিন শুধুমাত্র একজন শিক্ষার্থী ছিলাম, আজ আমি একজন শিক্ষিকা। সত্যি কি এই দায়িত্ব সামলাতে পারবো? গভীর শ্বাস নিয়ে বলল, আচ্ছা তাহলে দ্রুত ক্লাসে গিয়ে বসো, আমি আসছি। ছাত্রীরা হাসি মুখে ক্লাসের দিকে ছুটে গেল, আর নরিন ভাবল নতুন একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে। নরিন ধীর পায়ে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। তার চলার ভঙ্গি আত্মবিশ্বাস, অথচ ভেতরে এক ধরনের একঘেয়েমি কাজ করছে। ক্লাসরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতে হঠাৎ একটা পরিবর্তন টের পেল। সব মেয়েরা একসঙ্গে উঠে এসে দাঁড়িয়েছে, শৃঙ্খলাবদ্ধ পরিপাটি পরিবেশ। নয়নিন চোখ বুলিয়ে নিয়ে ক্লাসরুমের ভেতরে। এখানে কোনো ছেলেরা নেই, শুধু মেয়েরাই বসে আছে। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। বসো সবাই। সবাই ধীরে ধীরে বসে পড়ল, অথচ শ্রদ্ধার কৌতূহল এখনও তাদের চোখে জ্বলজ্বল করছে। নৈরিন ব্যাগটা টেবিলে রাখলো, চোখ বুলিয়ে ক্লাসের দিকে তাকিয়ে দেখলো, আজকে আমি তোমাদের পড়াবো জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়টা। ক্লাসের মেয়েরা খাতায় পাতায় উল্টো নিতে শুরু করলো। সবাই নোট নিতে প্রস্তুত। নৈরিন মার্কার তুলে নিয়ে বোর্ডে বড় করে লিখলো, জিনতত্ত্ব ও বিবর্তন। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, এই অধ্যায় থেকে কম করে হলেও 6টা এমসিকিউ আসবে, তাই তোমাদের ভালোভাবে বুঝতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। একজন ছাত্রী হাত তুলল, আপু এই অধ্যায়টা কি খুব কঠিন? নরিন হেসে বলল, ঠিক মতো বুঝলে সহজ, আর না বুঝলে কঠিন, তবে আমি এমনভাবে পড়াবো ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লাসের মেয়েরা উজ্জ্বল চোখে তাকিয়ে রইল, যেন শিখতে মুখে আছে। চলো তাহলে শুরু করি। জিনতত্ত্ব, জেনেটিক্স।
এমন এক বিজ্ঞান যা জীবদের গঠন, বৈশিষ্ট্য এবং বংশগত রহস্য উন্মোচন করে। তোমরা কি জানো আমাদের দেহের প্রতিটি বৈশিষ্ট্য, চুলের রং, চোখের আকৃতি, এমনকি কোনো রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা সবকিছুই জিন দ্বারা নির্ধারিত হয়? সবাই নীরব হয়ে শুনছে, কেউ কেউ দ্রুত নোট নিচ্ছে। নইরিন বোর্ডে ডিএনএ ও ক্রোমোজোম লিখল। আমাদের শরীরের প্রতিটি কোষে নিউক্লিয়াসের ভেতর ডিএনএ থাকে। ডিএনএ হলো সেই গোপন কোড যা আমাদের গঠন ও বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর ডিএনএ ক্রোমোজোমের আকারে থাকে এবং প্রত্যেকটা মানুষ তার বাবা মায়ের থেকে এই ক্রোমোজোম পায়। নইরিন বোর্ডে জিন কি লিখে ব্যাখ্যা করল। ক্লাসের এক ছাত্রী বলল, আপু, তাহলে কি আমরা আমাদের বৈশিষ্ট্য বদলাতে পারবো না? নইরিন হেসে বলল, বেশিরভাগ ক্ষেত্রে পারো না, তবে কিছু বৈশিষ্ট্য প্রভাবে পরিবর্তন হতে পারে, যেমন গায়ের রং রোদের কারণে গাঢ় হয়ে যেতে পারে। কিন্তু তোমরা প্রকৃতি, গায়ের রং ঠিক তোমার জিন দ্বারা নির্ধারিত। একজন ছাত্রী বলল, আপু, তাহলে কি মানুষ বানর ছিল? নইরিন একটু হেসে বলল, না, মানুষ বানর থেকে আসেনি, এটি একটি ভুল ধারণা। বিজ্ঞান বলে মানুষ ও বানরের পূর্বপুরুষ একই ছিল, কিন্তু ধারণা ভুল। মানুষ বানর থেকে সৃষ্টি হয়নি, বরং আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। অনেকে বিবর্তন তত্ত্ব থেকে ভুল ধারণা নেয় যে মানুষ নাকি। সবাই মুগ্ধ হয়ে শুনছে এমনভাবে যে ক্লাসের সময় কখন পার হয়ে গেছে কেউ বুঝতে পারেনি। নৌরিন চারপাশে তাকিয়ে দেখলো আজকের ক্লাস এখানেই শেষ। তবে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি, জীবজগতের বিবর্তনের সবচেয়ে বড় কারণ কী হতে পারে? ছাত্রীরা মুখ চাওয়াচাই করলো, কেউ কেউ উত্তর ভাবছে। নরিন হেসে বলল, আগামী ক্লাসে উত্তর নিয়ে আসবো। তারপর ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। আর পেছনে রয়ে গেল মুগ্ধ ছাত্রছাত্রীরা, যারা আজকে ক্লাস থেকে অনেক কিছু শিখেছে। নরিন বের হতে কেউ পেছন থেকে ডাকলো। নরিন থমকে গেল। অপরিচিত কণ্ঠস্বর। ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। সামনে দাঁড়িয়েছে ঢাকা মেডিকেলের সবচেয়ে বড় সার্জন, ডাক্তার আহনাব মির্জা। চোখে কালো ফ্রেমের চশমা, পরিপাটি গেটআপ, আত্মবিশ্বাসী দৃষ্টি। একজন সফল ও সম্মানিত ডাক্তার, যার নাম শুনলে মানুষের মনে শ্রদ্ধা রাখে। নলিন বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, আপনি এখানে? আহনাব একটু হাসলো। তার চোখে এক ধরনের দৃঢ়তা ফুটে উঠল। তোমার ক্লাস শেষ হলো? নলিন কিছুটা অবাক হলো। ঢাকা মেডিকেলের শীর্ষ সার্জন এত ব্যস্ত, তার খোঁজ রাখছে কেন? জি, ক্লাস শেষ। কিন্তু আপনি জানলেন কীভাবে আমি উদ্ভাসে ক্লাস নিতে আসবো? আহনাব তার পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখালো। উদ্ভাসের কোচিংয়ের ওয়েবসাইটে আজকে লেকচার লিস্টের নইরিনের নাম লেখা আছে। তোমার লেকচার সম্পর্কে অনেক শুনেছি, ভাবলাম দেখা করে যাই। নইরিন চুপ হয়ে গেল। তার মনে কৌতূহল জন্মালো, এত বড় একজন ডাক্তার কেন তাকে দেখতে এলো? আহনাব মৃদু হাসলো। তারপর বলল, তুমি কি জানো তুমি এমন কিছু করছো যা অনেকেই করতে চায় কিন্তু সাহস পায় না? মানে? আহনাব মনে মনে ভাবলো, তুমি আমার মন কেড়ে নিয়েছিল। ঢাকা মেডিকেলে প্রথম দিন ক্লাস নেওয়ার সময় তোমাকে আমার চাই নিজেকে সামলিয়ে বলল, তুমি একজন নারী হয়ে শুধুমাত্র নিজের জন্য নয়, বরং অন্য মেয়েদের শিক্ষার জন্য কাজ করছো। এটা সহজ কিছু নয়। আমি চাই তুমি তোমার কাজ চালিয়ে যাও। নলিন কিছুটা অস্বস্তি ফিল করলো, কারণ সে পরপুরুষের সাথে কথা বলা পছন্দ করে না। আমি আসছি ডাক্তার আহনাব, আমার ক্লাস আছে বলে একরকম ছুটে চলে গেল। আহনাব এক পলক নরিনের যাওয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। নরিন ঢাকা মেডিকেলের গেট দিয়ে বেরিয়ে এলো। ক্লাস শেষ হয়ে গেছে। মাথাটা একটু ভাল লাগছে। মনে হচ্ছিল আজ আর কোথাও গিয়ে হোস্টেলে ফিরে যাবে। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। অচেনা নাম্বার। আসসালামু আলাইকুম, কেমন আছো হৃদয়হরণী? গভীর ভারী কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য নয়রিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শরীর ঠান্ডা হয়ে গেল। এই কণ্ঠ! হাতের ফোন শক্ত করে ধরে রাখলো। বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। কে কে বলছেন? ফোনের ওপাশ থেকে একটা চাপা হাসি ভেসে এলো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তো ভেবেছিলাম তুমি আমার অপেক্ষায় ছিলে। নয়রিনের চোখ মুখে রক্ত আর নেই। চারপাশটা যেন কেমন ঝাপসা লাগছে। এই কণ্ঠে এত বছর পর। আয়াস? স্মরণশক্তি তো দেখছি এখনও ভালোই আছে নয়রিন। আমি গেটের সামনে ওয়েট করছি, দ্রুত আসো, কথা আছে। নয়রিন শ্বাস আটকে আসছিল। এই মানুষটা কেন আবার ফিরে এলো? কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই বলে ফোন কেটে দিল। কিন্তু তার বুকের ধুকপুকানি কমছে না। এই মানুষটা যদি আবার তার জীবনে আসে? নয়রিন জানে সে কোনোভাবে তাকে তার জীবনে জায়গা দিতে চায় না। কিন্তু আয়াস?
এত সহজে তাকে ছেড়ে দিবে? যদি সত্যি ফিরে আসে তাহলে সে আবার তার জীবন উলটপালট করবেই। নরিন ফোনে আবারও ভাইব্রেশন হলো। মেসেজ এসেছে। গেটের সামনে অপেক্ষা করছে, দ্রুত আসো। হাতের তালু ঘামতে শুরু করলো নরিনের। বুকের ভেতর ধুকপুক করছে। সে জানে আয়াত যদি কিছু ঠিক করে তাহলে সেটা করবে। তার সামনে না গেলেও হয়তো পুরো মেডিকেল ক্যাম্পাসে সরগরম ফেলবে। একটা দীর্ঘশ্বাস নিয়ে গেটের দিকে এগোলো নরিন। গেটের বাইরে এসে চারপাশ তাকাতে দেখতে পেল একজন দাঁড়িয়েছে। মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক, কালো শার্টের উপর লম্বা কোট। সাধারণ কেউ দেখলে বোঝার উপায় নেই যে এই মানুষটা দেশের ক্ষমতাশালী স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু নইরিন ঠিকই চিনতে পারল। তার শরীরে রক্ত জমে গেল মুহূর্তে। না, তার পায়ের নিচে মাটি যেন সরে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দৌড়ে পালানোর জন্য পেছন ফিরে ছুট দিল। কিন্তু ঠিক তখনই নইরিন, থামো। কোনো কিছু না শুনে দৌড়াচ্ছে নৌরিন, কিন্তু আয়াজকে এত সহজে ছেড়ে দিবে? সে সোজা নৌরিনের পেছনে দৌড় দিল। রাস্তার লোকজন হাঁ করে তাকিয়েছে, কিন্তু আয়াজের তাতে কিছু যায় আসে না। তার একমাত্র লক্ষ্য নৌরিনকে ধরে ফেলা। এই মেয়ে আজ আর তার হাত থেকে পালাতে পারবে না। নৌরিন, প্লিজ স্টপ। পেছন থেকে আয়াজের গলা ভেসে আসলো, কিন্তু নইরিন এক মুহূর্তের জন্য থামলো না। সে দৌড়াতে থাকলো আরও জোরে, যেন এই মুহূর্তে থেমে যাওয়াটা তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কিছু। না, থামা যাবে না, দৌড় দিতে হবে। কিন্তু হঠাৎ একটা শক্ত হাত পেছন থেকে তার কবজি চেপে দিল। মুহূর্তের মধ্যে সে অনুভব করলো কেউ তাকে পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। ছাড়ুন। প্রচণ্ড রেগে সে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজের শক্ত হাতে সে যেন বন্দী হয়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। আয়াজ চোখের সামনে ভয়ানক কিছু ছিল, যেন সে যা চায় তা না পাওয়া পর্যন্ত থামবে না। তুমি কি ভাবছো আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে? আয়াজের কণ্ঠ বরফের মতো ঠান্ডা, অথচ তাতে এমন আগুন লুকিয়ে আছে যা নইরিনকে কাঁপিয়ে দিল। কাপুরুষ কোথাকার, ছাড়ুন আমাকে। আয়াজ রেগে চড় মারার জন্য হাত উঠালো, কিন্তু মাঝপথে হাত থামিয়ে দিল। মারুন আমায়, হাত নামালেন কেন? আয়াজ নইরিনের দিকে ঝুঁকে বলল, তোমায় কতবার বলতে হবে যে আমার এসব তেড়ামি পছন্দ না? আর যদি একবার তেড়ামি করো তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না নইরিন, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা নইরিনের সারা শরীর হিম করে দিল। আমি আপনার সাথে থাকতে চাই না, আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আয়াজের চোখ রক্তিম হয়ে উঠল। তোমার কাছে কি আমি শুনতে চেয়েছি যে তুমি থাকতে চাও কি না? আমি তো তোমায় রাখতে চাই, এটাই আমাদের দুজনের জন্য যথেষ্ট হবে। শুনে রাখো নইরিন, আমি তোমাকে স্বামী, তাই তোমাকে আমার সাথে সারা জীবন থাকতে হবে। সেটা তুমি চাইলেও আবার না চাইলেও, বিকজ ইউ আর অনলি মাইন নৌরিন, অনলি মাইন। কারণ তুমি শুধু আমার নৌরিন, শুধু আমার। আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা? আওয়াজ হেসে উঠল, সেই ভয়ঙ্কর হাসি যেখানে দখলদারির দায়িত্ব, পাগলামি আর এক অসম্ভব গভীর আসক্ত লুকিয়ে। তাহলে দেখাও কিভাবে আমায় ঘৃণা করো। ঠিক তখনই সামনে থেকে নইরিনকে ক্লাসমেট রুনা এগিয়ে গেল। এই, আপনি কে? নইরিনকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজ এক পলক তাকিয়ে রুনার দিকে চোখ সরু করলো। তার কণ্ঠের গভীরতা হিমশীতল হয়ে গেল। আমার বউকে আমি যেখানে খুশি সেখানেই নিয়ে যাবো, এটা আপনার কি? রুনা হতভম্ব হয়ে গেল। মানে? আয়াজ এবার ভয়ঙ্কর গলায় বলল, স্টপ ইয়োর মাউথ। রুনা ভয় পেয়ে গেছিল। তার মুখ শুকিয়ে গেল এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে। রোহিণীর আগে গজগজ করতে করতে বলল, ছাড়ুন বলছি এই মুহূর্তে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে আয়াজ তাকে কোলে তুলে নিল। আপনি কি করছেন? নামান। তোমার যেখানে থাকা দরকার সেখানে নিয়ে যাচ্ছি। এই নামান বলছি। আমায় না হলেই কিন্তু আপনাকে খুন করে ফেলবো। যান, করো না খুন। আমি তোমার হাতে খুন করেছি, শুধু একবার না, শতবার। তবে শর্ত হলো একটাই, সেটা হবে তোমার প্রেমের খুন। কথাগুলো বলার সময় আয়াজের ঠোঁট নইরিনের কান স্পর্শ করলো। সে হালকা কেঁপে উঠল। আয়াজের গলার স্বরটা শক্ত করে চেপে ধরলো। আয়াজ ঠোঁট কামড়ে শুধু বলল, নামান আমায়, নামান। গলা ফাটিয়ে চিৎকার করে বলল। আয়াজ কোনো কথাই কানে তুলল না। একেবারে গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। নরিন সঙ্গে সঙ্গে দরজা খুলে দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আয়াজ দ্রুত তার হাত ধরে এক ধাক্কায় আবার গাড়িতে বসিয়ে দিল। এইভাবে আয়াজ একপাশে হেলে গিয়ে দরজা লক করে দিল।
তার চোয়াল শক্ত, চোখে এক তীব্র আগুন, গলার শিরা ফুলে উঠছে আয়াজের, চোখ দুটোর ভয়ানক লাল। আমার সাথে তেরামি দেখাস না নলিন, একদম জানে মেরে দেবো। তোর লাশও কেউ খুঁজে পাবে না। তুই চিনিস না আমায়, এইরকম তেরামি দেখানোর সাহস করছিস? নলিন হতভম্ব হয়ে গেল। এই মানুষটা সত্যি কি অনেক ভয়ঙ্কর? আপনি এমন করছেন কেন? কি ক্ষতি করছি আমি আপনার? তুমি আমার জান না? তুমি আমার কি ক্ষতি করছো? আমার হৃদয়ের সব থেকে মূল্যবান জিনিস আমার মনটা কেড়ে নিছো। আই লাইক ইউর জান পাখি। আই লাভ ইউ ভেরি মাচ। ইউ আর মাই হার্টথ্রব। নইনের শরীর কাঁপছিল রাগে। এই, আপনি কি ভেবেছেন আপনার এই নাটকে আমি সব ভুলে যাব? ভুলে যেতে কে বলছে? সব কিছু মনে রাখতে চাইলে ডায়েরিতে লিখে রাখতে পারো, যাতে ভবিষ্যতে কষ্ট করে তোমায় মনে রাখতে না হয়। নইন চিৎকার করলো, গাড়ির জানলা দিয়ে বেরিয়ে যেতে চাইলো। আয়াজ যে সবে পাত্তা দিল না। গাড়ির মিউজিক প্লেয়ারে গজল চালিয়ে অনেক জোরে সারা গাড়ির ভেতরে গজলের সুর ছড়ালো, কিন্তু সেই সুরের পেছনে এক ভয়ানক নীরবতা ছিল। প্রায় 10 মিনিট পর নয়ন একটু শান্ত হলো। তার বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে এসছে, কিন্তু মুখে জেদ জমাট বাঁধা। সে শক্ত গলায় বলে উঠল, আমি আপনার সাথে সংসার করতে চাই না। আপনি আমার জীবনটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন। তোমার সংসার করতে ইচ্ছে করে না তো কি? পালিয়ে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, আমি পালিয়ে যেতে চাই আপনার থেকে। এটাই এখন আমার একমাত্র ইচ্ছা। তোমার ইচ্ছা অনিচ্ছার দিন শেষ নইরিন। এখন থেকে যা হবে তা সব আমার ইচ্ছে। নইরিন এক ঝটকায় আয়াসের দিকে তাকালো। আপনি আমাকে জোর করে ধরে রাখতে পারবেন না। কে বলেছে তোমায় আমি জোর করে রাখবো? তুমি তো আমার বউ, তাই তোমাকে জোর করে রাখার প্রশ্নই আসে না। তোমায় আমি আমার প্রেমের জালে আটকে রাখবো, কথা দিলাম হৃদয়হরণী, বলে নইরিনকে টেনে কোলে বসালো। ছাড়ুন আমাকে, আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। নইরিন ধাক্কা দিয়ে তার কোমর থেকে আয়াজের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজের শক্ত বাঁধন যেন পাথরের মতো। বারবার চেষ্টা করে ব্যর্থ হলো। সুইটহার্ট, এভাবে নিজের এনার্জি শেষ করছো কেন? এই এনার্জিগুলো জমিয়ে রাখো, বাসর রাতের জন্য কাজে লাগবে, বলে ঘোর লাগা দৃষ্টিতে নইরিনের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। নইরিন দৃষ্টির অর্থ বুঝে ঢোক গেল। এইভাবে তাকিয়েছেন কেন? আজ বাঁকা এসে নইরিনের ঠোঁটের দিকে এগোতে লাগলো। নইরিন যদি কেঁদে দিয়ে বলল, প্লিজ থামুন, আমি আর নিতে পারছি না এসব। আয়াস থেমে গিয়ে হো হো করে হেসে দিল। এতটুকু টেলার দেখে তোমার হাউস ফুস হয়ে গেল? ভেরি ব্যাড বউ। স্বরাষ্ট্রমন্ত্রী বউ হয়ে এত ভীতু হলে চলবে না। নলিন দাঁত কটমট করে তাকিয়ে রইল। আয়াস নলিনীর দিকে ঝুঁকে সিট বেল্ট লাগিয়ে নিল। নলিনীর মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হলো। সে চোখ বন্ধ করে আয়াজের পারফিউমের ঘ্রাণ অনুভব করতে লাগলো। সিট বেল্ট লাগানো শেষে আয়াস তা দেখে বাঁকা হাসলো। নলিনীর কানের কাছে ঠোঁট দুটো নিয়ে বলল, আমার শরীরের ঘ্রাণ অনুভব করছো নাকি সুইটার? তবে তুমি জানো তুমি আমার ছেলে আছো, আর চিরদিন আমারই থাকবে, কারণ ইউ আর অনলি মাইন নৌরিন, অনলি মাইন। সরুন প্লিজ। আয়াস বাঁকা হেসে সরে গেল। তারপর এক হাতে স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। আমার ডিভোর্স চাই মন্ত্রী সাহেব, আর সেটা এক্ষুনি। গাড়িটা হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গেল। নলিন ধপ করে সিটের সঙ্গে ধাক্কা খেল। আয়াস নিজের হাত দিয়ে তার কোমর শক্ত করে ধরে ফেলল। নলিন শ্বাস বন্ধ হয়ে আসছে। আয়াস ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখে মুখে এক ধরনের ভয়ঙ্কর শীতলতা। ডিভোর্স লাগবে তোমার? মুক্তি চাও আমার থেকে, কিন্তু মুক্তি তুমি এ জীবনে পাবে না। চিরকাল তোমাকে আমার সাথে থাকতে হবে। তাই নিজেকে রেডি করো আমার জন্য। আমিও দেখব আপনি আমায় কতদিন ধরে রাখতে পারেন। দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমার চাই নৌরিন, খুব করে চাই। তুমি যাই বলো না কেন, তুমি শুধু আমার। এটা মনে রাখো নৌরিন। নৌরিন চোখ ছলছল করে উঠল। এই মানুষটা সত্যি তাকে ভালোবাসে, নাকি এটা শুধু এক ধরনের পাগলাটে অধিকারবোধ? আজ আবার গাড়ি স্টার্ট দিল। তার কপালের পাশে সিল্কি চুলগুলো বাতাসে উঠতে লাগলো। গাড়িটা নিজের আপন মনে ছুটছে, সঙ্গে ছুটছে দুটো মানুষের মনের টানাপোড়েন। নলিন বুঝলো এই খেলায় জিততে হলে অনেক কিছু করতে হবে। আর আয়াজ, সে তো তাকে ছাড়তে নারাজ। 1 ঘন্টা পর নলিনীর চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল আয়াজের উপর। কালো শার্টে তাকে যেন আরও বেশি রহস্যময় আর তীক্ষ্ণ দেখাচ্ছে।
গভীর চোখের দৃষ্টি ভয়ঙ্কর এক দৃষ্ট, যেন একসাথে আগুন আর বরফ লুকিয়েছে। ফর্সা ত্বকের সঙ্গে কালো শার্টের একেবারে দৃষ্টি স্পন্দন। তার শক্ত চোয়াল, গভীর চোখ দিয়ে হালকা শেড, আর সেই অব্যক্ত অভিব্যক্তি, যেন সে এই পৃথিবীকে জয় করতে এসেছে। আর ঠোঁট মসৃণ, নিখুঁত, হালকা গোলাপি, যেন নিজের মধ্যে কোনো রহস্য লুকিয়েছে। নলিন এক মনে তাকিয়ে বলল, আমাকে এই শয়তানটার রূপে মুগ্ধ হলে চলবে না। যে কোনো হোক সিলেটে পালিয়ে যেতে হবে। এই স্বামী নামক মানুষটাকে কখনো ক্ষমা করতে পারবে না। নলিন রেগে চিৎকার করে বলল, আমি আপনাকে কখনো ক্ষমা করবো না আয়াজ। কিন্তু আয়াজ, সে নিঃশব্দে বসেছিল, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা এক অবেধ্য সমুদ্র, যেখানে অনুভূতির ঢেউ ওঠে। আয়াজ গাড়ি থামিয়ে এগিয়ে এসে চোখ বরাবর তাকালো। তুমি আমায় ক্ষমা করো বা না করো নইনিন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার ছিলে আছো আর চিরকাল থাকবে। এবার কাজের কথা আসি। কেন আমি এতদিন দূরে ছিলাম? যখন বিয়ের আসরে তোমায় দেখলাম তখন আমার খুব রাগ লাগছিল। আমি তোমার বড় বোনকে কখনো বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট আমার পরিবারে কেউ রাজি ছিল না। আমার বাবা প্রথম দিকে অনেকবার বিয়ে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমার দাদির জন্য ফেলতে পারিনি। কারণ তোমার বোনকে আমার দাদির খুব পছন্দ ছিল, বিশেষ করে তোমার বোনের পদ্মাশীলতা দেখে। অনেকটা জোর করে আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনিতে বিয়ে করার ইচ্ছে ছিল না, তার উপর তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই ওইভাবে রাগারাগি করে বিয়ের আসর থেকে চলে এসেছিলাম। এভাবে দিন কাটতে লাগলো। তারপর নিজের ভুল বুঝতে পারি। তখন আমাদের বিয়ের বয়স ছিল 3 মাস। কিন্তু বরিশালে গিয়ে তোমাকে পেলাম না। সারা এলাকা খুঁজলাম, তারা কেউ বলতে পারছে না তুমি কোথায় আছো। এখনও বলো, নিজেদের বাড়ি ছেড়ে গিয়েছিলে কেন? স্যার, যদি আয়াজ স্যার জানতে পারে তার স্ত্রীকে আপনি নিজেই সরিয়ে দিয়েছিলেন তার জীবন থেকে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে আপনি কি বুঝতে পারছেন? আপনি তো জানেন আয়াজ স্যার কতটা রাগী আর জেদি। সব কিছু তার সামনে যদি প্রকাশ হয় তাহলে তিনি সব কিছু ধ্বংস করে দেবেন। এ আমার এসব ভাবতে ভয় লাগছে স্যার। এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মাহতাব চৌধুরী ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি সহকারীর দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড, তারপর সিগারেটের শেষ অংশটা অ্যাশট্রেতে চেপে নেভালেন। তারপর এক নিঃশ্বাসে বলে উঠলেন, জানবে না কোনোভাবেই। আমি আমার ছেলেকে এসব কিছু জানতেই দেবো না। দরকার হলে ওর স্ত্রীকে খুন করে ফেলবো, তবু আমার ছেলেকে আমার হাতের মুঠোয় চাই। তবুও স্যার, আপনি তো আয়াজ স্যারকে খুব ভালোভাবে চেনেন। গত 4 বছর বরিশালে গিয়ে প্রায় খুঁজতো ম্যামকে। তা তো আমি জানি। তুমি মেয়েটার খোঁজ নাও, যদি খুঁজে পাও তাহলে খুন করে ফেলো, যাতে আয়াজের মন নৈনিনের নামটা মুছে যায়। সহকারে একটু পেছন সরে দাঁড়ালো, তার কপাল ঘামে ভিজে এলো। মাহতা চৌধুরী এবার ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালেন, এক ঠান্ডা দৃষ্টি। এই বিষয়ে আর কোনো কথা বলবে না, কারণ দেওয়ালেরও কান আছে। তার কণ্ঠ এমন এক চরম দৃঢ়তা ছিল, যেন সত্যিটা দুনিয়ার আলো দেখার আগে মাটিতে নিচে চাপা পড়ে যায়। নলিনের হাতে তালি দিয়ে বলল, কি সুন্দর রূপকথার গল্প বলে, নাইস। আমি আপনাকে ঘৃণা করি আয়াজ, আর আপনার এসব কথা আমি বিশ্বাস করি না। আমার ডিভোর্স চাই আয়াজ। আয়াজ রেগে নলিনের চুল পেছনে চেপে ধরল। নলিনী এবার ভয় পেয়ে গেল। গাড়ির কাছের কাছে জড়সড় হয়ে বসে পড়ল। হঠাৎ আয়াজ নলিনের মুখ চেপে ধরে বলল, কতবার বলছি তোকে আমি ডিভোর্স দেবো না, তাহলে বারবার একই কথা কেন বলছিস? আমায় লাগছে, ছাড়ুন। লাগার জন্যই ধরছি, লাগুক, বেশি করে লাগুক। নলিন হেঁচকি তুলে কেঁদে উঠল। আয়াজ গাল ছেড়ে দিল। গাড়ির সিটের সাথে চোখ বন্ধ করে হেলান দিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আয়াজ আর কিছু না বলে প্রচণ্ড রাগের সাথে গাড়ি চালাতে শুরু করলো, যেন তার মনের অশান্তি পথে প্রতিটি বাঁকে ছড়িয়ে পড়ছে। তার চোখে ছিল এক ধরনের তীব্রতা, যেন সারা পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তার যে সব কিছু ধ্বংস হতে চলছে। নৈরির এক ঝলক তাকালো আয়েশার দিকে। তার চোখের কোণে জল চিকচিক করছে। সে শক্তভাবে নিজেকে সামলে নিল। গাড়ি এসে থামলো হোস্টেলের সামনে। নরিন দরজা খুলতে যাবে, কিন্তু আয়াজ হাত বাড়িয়ে দরজা লক করে দিল। নরিন রাগে গর্জে উঠল, এই কী করছেন? আয়াজ ধীরে ধীরে তার দিকে ফিরল। তার চোখে এক অদ্ভুত
অন্ধকার খেলা করছিল, গভীর ভয়ঙ্কর। একটা প্রশ্নের উত্তর দিয়ে যায় নৈরিন। নৈরিন গভীর নিঃশ্বাস নিল। কিসের উত্তর? আমি কি সত্যি অনেক বেশি ঘৃণা করো? আয়াজের কণ্ঠে হতাশা মিশেছিল। নৈরিন থতমত খেয়ে গেল। কি উত্তর দিবে সে? এই পুরুষটাকে সে প্রচণ্ড ভালোবাসে। কখনো এই পুরুষটার প্রতি ঘৃণা জন্মেনি ভালোবাসা ছাড়া। আমি সব কথার উত্তর দিতে বাধ্য নেই। আয়াজের চোয়াল শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় নৈরিনের হাত ধরে নিজের দিকে টেনে আনলো। আয়াজ বাঁকা হেসে বলল, এতবার নিষেধ করার পরও তেরামি করে কথা বলছো কেন নৈরিন? তাহলে তো তোমাকে একটা শাস্তি দিতে হয়, কি বলবো? তারপর নৈরিনের গাল দুটো হাত দিয়ে ধরে কপালে কিস করলো। আয়াজ নিজের ঠোঁট দুটো নৈরিনের কপালে ধরে রাখলো। নৈরিন কেঁপে উঠল। আয়াজের কাছ থেকে নিজেকে সারানোর চেষ্টা করলো। আয়াজ এতে বিরক্ত হয়ে তাকালো। তারপর নৈরিনের আয়াজ ঠোঁট সারিয়ে নৈরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত অস্থির হচ্ছ কেন জান? তোমাকে এত অস্থির হতে দেখলে আমার মনটা বড্ড বেসামাল হয়ে যায় বউ। আপনি আপনি প্লিজ দূরে সরুন। দূরে সরে যাবার জন্য তো তোমায় বিয়ে করিনি। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন। আমরা আপনাকে মানতে কিছু সময় লাগবে। 4 বছর কি কম সময় ছিল? আপনার সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাই না। আয়াজ এবার এক ঝটকায় ওর হাত ছেড়ে দিল। তার চোখে ছিল ধুমায়িত আগুনের মতো জ্বলছে। সে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ঠিক আছে, নেমে যাও। নইরিন আয়াজের চোখের দিকে তাকালো। দেখতে পেল আয়াজ সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বোঝা যাচ্ছে আয়াজ অতিরিক্ত রাগের কারণে এমন করছে। নইরিন গিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার বুকের ভিতরটা হাহাকার করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে পেছন ফিরে হোস্টেলের দিকে হাঁটা ধরল। আয়াজ চোখ খুলে দেখলো হৃদয়ের এক টুকরো দূরে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু তার বুকের ভিতর প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ নইরিন দরজার সামনে গিয়ে একটু থামলো। মনে হলো সে একবার পিছন ফিরে তাকাবে, কিন্তু না, সে আর পিছন ফিরে তাকালো না। আয়াজের মুখ শক্ত হয়ে গেল। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে সে এক ধাক্কায় গাড়ি স্টার্ট দিল। গাড়ির গতিতে যেন তার রাগও বাড়তে লাগলো। তুমি যেখানেই যাও না কেন নইরিন, তুমি শুধু আমারই থাকবে। আয়াজ দাঁতে দাঁত চেপে বলে উঠল, চোখে ভয়ঙ্কর দৃঢ়তা। তুমি আমার হৃদয় হরণী। প্রথম পর্ব। প্রত্যেকটা গল্পের আমি শেষ করব, শুধু একটু টাইম লাগবে।